জাতীয় সংসদ নির্বাচনে কমিশনের একক এবং ব্যাপক ক্ষমতা দিতে সুপারিশমালা চূড়ান্ত করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এজন্য নতুন আইন করে আলাদা নির্বাচন সার্ভিস প্রতিষ্ঠান সৃষ্টি, সরকারের সিদ্ধান্ত বাতিলের ক্ষমতা, শাস্তি এবং প্রার্থিতার বিষয়ে সিদ্ধান্তের পূর্ণাঙ্গ ক্ষমতা পেতে পারে কমিশন। একই সঙ্গে প্রধানমন্ত্রী পদে দুইবারের বেশি নির্বাচনে অযোগ্যতা এবং কমিশন নিজস্ব ব্যয় সংবিধান সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছে। মোট 18টি প্রস্তাবনা চূড়ান্ত করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। আরিজ আহমেদকে সাথে নিয়ে নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। সময়ের মধ্যে এবং সবার মতামতের ভিত্তিতে প্রায় ৩ মাস রাজনৈতিক দল অংশীজনের কাছ থেকে ২৪,৯৮২টি মতামত ও প্রস্তাবনার ভিত্তিতে সংস্কার প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। পুরো প্রস্তাবনা জুড়ে নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে সংবিধান সংশোধন আইন প্রণয়নের কথা জানাবে তারা। এটা অনেক কিছুর উপর নির্ভর করে। প্রথমত এটা বাদ দেওয়া হবে কিনা আমরা নিশ্চিত নই, কারণ এটা সংবিধান সংশোধন কমিটির পক্ষ থেকে এটার প্রস্তাব আসতে হবে, তারপরে এটা এই যে সরকার গ্রহণ করতে হবে, রাজনৈতিক দলগুলো একমত হইতে হবে। আমরা একটা নীতিমালার সুপারিশ করব অতীতের যে এই দুঃখজনক ঘটনা, কলঙ্কজনক ঘটনা বলবো, এগুলো যেন পুনরাবৃত্তি না হয়। সংবিধান সংশোধন করে কমিশনে নিয়োগে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর পরামর্শের বিধান বাদ দেয়া, স্পিকারের নেতৃত্বে বিশেষ কমিটি করে কমিশনের ব্যয় নির্বাহ, তফসিলি নির্বাচনে আদালতের অযাচিত হস্তক্ষেপ বন্ধের সুপারিশ করা, সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষ করা, যাদের গোপন ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন, দুটি কক্ষে দু ধরনের ভোটিং সিস্টেম করার সুপারিশ করা হয়েছে। একটা অন্যতম লক্ষ্য হল দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের ভারসাম্য সৃষ্টি করা, কিন্তু এটা নির্ভর করবে অনেক কিছুর উপর। এবার তো হবে না, পরের বারে এটা, কারণ এটা সংবিধান সংশোধন লাগবে। আরও নির্ভর করবে কী ধরনের রাষ্ট্রপতি হয়। রাষ্ট্রপতি যদি স্বাধীনচেতা হন, উনি যদি নিরপেক্ষ নির্দলীয় হন, তাহলে এটা সুফল বয়ে আনবে। সুপারিশমালায় আন্তর্জাতিক ট্রাইব্যুনালে দণ্ডিতদের নির্বাচনে অযোগ্য করা, ঋণ ও বিল খেলাপিদের অডিটের মাধ্যমে যাচাই ও দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা, জাতীয় পরিচয়পত্রের পূর্ণ নিয়ন্ত্রণ কমিশনে রাখা, না ভোট বেশি হলে ওই আসনে পুনর্নির্বাচন এবং ১০০টি আসনে ঘূর্ণায়মন পদ্ধতিতে সরাসরি সংরক্ষিত নারী আসনে নির্বাচন। প্রস্তাবিত সুপারিশমালায় গণমাধ্যমগুলোকে নির্বাচনে অবাধে কাজ করার স্বাধীনতা, বিদেশি পর্যবেক্ষক নিয়োগ এবং নির্বাচনে প্রার্থীদের সংশ্লিষ্ট দলের ৩ বছর সদস্য হিসেবে থাকার বিধান যুক্ত করা হচ্ছে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে $৩০০ মিলিয়ন পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। দুর্নীতি দমন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ৯টি প্রকল্পে ৮০,০০০ কোটি টাকার অনিয়ম এবং দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয় এবং বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। ১৭ ডিসেম্বর থেকে তাদের বিরুদ্ধে অনুসন্ধান কাজ শুরু হয়। জানা গেছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, বিশেষ আশ্রয়ণ প্রকল্প, ব্যবসা সহ ৯টি প্রকল্পে এসব অনিয়ম দুর্নীতি হয়েছে। বাংলাদেশে ইসলামী চরমপন্থা আসবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ধর্মের বিষয়ে বাংলাদেশের তরুণেরা খুবই পক্ষপাতহীন উল্লেখ করে তিনি বলেছেন, তরুণেরা দেশকে নতুন করে গড়তে চান। প্রভাবশালী ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টকে দেয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস একথা বলেন। বাংলাদেশ ২০২৪ সালে ইকোনমিস্টের বর্ষসেরা দেশ নির্বাচিত হয়েছে। সবচেয়ে সুখী বা ধনী নয়, বরং গত ১২ মাসে কোনো দেশ সবচেয়ে বেশি উন্নতি করেছে সেই বিচারে বর্ষসেরা দেশ বেছে নেওয়া হয়। বাংলাদেশকে বর্ষসেরা নির্বাচনের ক্ষেত্রে ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন এবং বাংলাদেশে নতুন যাত্রা শুরুর বিষয়কে গুরুত্ব দিয়েছে ইকোনমিস্ট। বাংলাদেশ বর্ষসেরা দেশের খেতাব পাবার পরিপ্রেক্ষিতে ডক্টর ইউনূসের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। এক যুগ পর পাঠকের হাতে পৌঁছালো দৈনিক আমার দেশ পত্রিকা। পাঠক চাহিদার কারণে দিনের শুরুতে পত্রিকাটির সব কপি বিক্রি হয়ে যায়। পত্রিকা স্ট্যান্ড থেকে খালি হাতে ফিরতে হয় অনেককেই। আর আমার দেশ কার্যালয় পরিদর্শন করে সরকারের 2 উপদেষ্টারা বলেছেন, আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার থাকবে দৈনিক আমার দেশ। নূর হোসেনের রিপোর্ট। পরে দীর্ঘ এক যুগ বন্ধ থাকার পর আবারও নতুন উদ্যমে পাঠকের হাতে পৌঁছালো দৈনিক আমার দেশ পত্রিকা। পছন্দের পত্রিকা হাতে পেয়ে খুশি অনেকে। আমার দেশ পত্রিকার পাশে থেকে একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি। তবে বাড়তি চাহিদার কারণে দিনের শুরুতেই পত্রিকা স্ট্যান্ডগুলোতে থাকা আমার দেশ পত্রিকার সব কপি বিক্রি হয়ে যায়।
প্রিয় পত্রিকা কিনতে এসে খালি হাতে ফিরতে হয় অনেককে। পত্রিকাটা কিনতে আসছিলাম, বাট এখানে এসে হকার আঙ্কেল বললো যে ওনার কাছে নাকি আর পত্রিকা নাই। তা আমি চাই হচ্ছে তারা যাতে ভবিষ্যতে সার্কুলেশনটা আরেকটু বৃদ্ধি করে এবং প্রোডাকশনটা আরেকটু বাড়ায়। আমাদের পত্রিকা শেষ হয়েছে 10টা 10:30টার ভিতরে, এখনো থাকলে আরো এক দেশের পত্রিকা এমবি যাবে নরমালি। গত 2 মাসের টানা খাটুনির পর পত্রিকা প্রকাশিত হওয়ায় আনন্দের ফল্গুধারা বইছে পত্রিকাটির নতুন এই প্রধান কার্যালয়ে। কারণ বাজারে এই কার্যালয় পরিদর্শনে আসেন অন্তর্বর্তীকালীন সরকারের 2 উপদেষ্টা। তারা বলেন, নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি হবে দৈনিক আমার দেশ। বন্ধ হওয়ার আগে আমার মনে আছে এটা বিপুলভাবে পাঠক নন্দিত ছিল এবং ফ্যাসিস্ট সরকার তারা বাংলাদেশে যে ফ্যাসিজম চালু করেছে তার পেছনে সংবাদপত্র জগতে সবচেয়ে বড় শত্রু মনে করতো মাহমুদুর রহমান ভাইকে, আমার দেশকে। আশা করব আমার দেশ অন্যায়ের বিরুদ্ধে সেই প্রতিবাদী ধারার নেতৃত্ব বজায় রাখবে। আশা করব আমার দেশ নির্যাতিত মানুষের মুখপাত্র হিসাবে তার অবস্থান ধরে রাখবে। আধিপত্যবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রেখে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রহরী হওয়ার প্রত্যাশা পত্রিকাটির সম্পাদক মাহমুদুর রহমানের। পাঠক এবং রাষ্ট্র ছাড়া কারো কাছে দায়বদ্ধতা নাই, কোনো দলের কাছে নাই, কোনো ব্যক্তির কাছে নাই। আমাদের নিউজে কেউ ছাড় পাবে না। সেটা যদি আমার পাশে যে 2জন অতি ক্ষমতাবান মন্ত্রী দাঁড়িয়ে আছেন তাদের কোনো নিউজ পাওয়া যায়, সেটাও আমার কোনো ছাড় পাবে না আমার দেশে। বস্তুনিষ্ঠতার সঙ্গে দেশের মানুষের স্বার্থে আমার দেশ কথা বলবে বলেও জানান মাহমুদুর রহমান। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে পুলিশের চেকপোস্টে প্রাইভেট কার চাপায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদ নিহতের ঘটনায় গ্রেফতারকৃত 3 আসামির 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর মহসিনের আদালত এই আদেশ দেন। এর আগে সকালে কঠোর নিরাপত্তার মধ্যে 3 আসামি প্রাইভেট কার চালক মুবিন আল মামুন, তার 2 বন্ধু মিরাজুল করিম এবং আসিফ চৌধুরীকে আদালতে হাজির করা হয়। পুলিশ প্রত্যেককে 5 দিন করে রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত আসামিদের প্রত্যেককে 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এদিকে ন্যায় বিচারের দাবিতে সকাল থেকে আদালত প্রাঙ্গণে অবস্থান নেন নিহত মুহতাসিম মাসুদের সহপাঠী সহ বুয়েটের শিক্ষার্থীরা। শুনানি পর্যন্ত তারা সেখানে বিক্ষোভ করেন। নগদ নিবেদিত অর্থনীতির খবর। দিনাজপুরে 1 সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে 3 থেকে 5 টাকা। আকস্মিক দাম বৃদ্ধিতে চাল কিনতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। চালের দাম বৃদ্ধির জন্য ব্যবসায়ীরা দুষছেন মিল মালিকদের, আর মিল মালিকেরা বলছেন বাজারে ধানের সরবরাহ কমে যাওয়ায় বেড়েছে চালের দাম। দিনাজপুর থেকে ফারুক হোসেনের পাঠানো রিপোর্টে দেখুন বিস্তারিত। চাল নিয়ে চালবাজি। নতুন আমন ধানের মৌসুম শুরুতেই অস্থিতিশীল চালের বাজার। খাদ্য ভাণ্ডার নামে খ্যাত দিনাজপুর থেকে দেশের মোট চাহিদার প্রায় 35% চাল সরবরাহ হয় বিভিন্ন জেলায়। দিনাজপুরের প্রধান চালের বাজার বাহাদুর বাজার সহ বিভিন্ন হাট বাজারে চালের দামে ঊর্ধ্বগতি। জিরাশাইল 1 সপ্তাহ আগে ছিল 75 টাকা, এখন তা বেড়ে দাঁড়িয়েছে 80 টাকা। নাজিরশাইল 80 টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে 84 টাকায়। সব ধরনের চালের দাম বৃদ্ধিতে নাবিশ্বাস ভোক্তাদের। প্রতিটা বস্তায় মনে করেন যে 200 দিয়ে 300 টাকা বাড়াইছে প্রতিটা বস্তায়। ওরা খালি মজা নিচ্ছে চালওয়ালারা। চালের দামটা কম হলে একটু ভালো হইতো, মানে আমরা যারা আর্থিক মানে নিম্ন মানুষ তারা তো একটু কম হলেই ভালো হয়। যারা পারবে তারা তো নিতে পারবে, কিন্তু যারা পারবে না তারা তো নিতে পারবে না। পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা বলছেন সিন্ডিকেটের দখলে চালের বাজার, আর আড়তদার ও মিল মালিকদের দাবি ধানের দাম বৃদ্ধি ও সংকট দেখা দেয় বেড়েছে চালের দাম। এখানে কোনো সিন্ডিকেটও নাই, আর এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত কেউ নেই। কারণ এটা মৌসুমে ধানের বাজারে ওপেন বাজার। আমাদের যেমন জয়নন্দ, বীরগঞ্জ, কাহারোল, রামবাড়ি, আমাদের যে হাটগুলো আছে এখানে সবাই বস্তা খুলে থাকে। যে কোনো চাল মিনিকেট 28 কেজি প্রতি 5 টাকা 4 টাকা বেশি। এখন এই বাজার যদি কমাতে যায় তাহলে আমাদেরকে বাইরে থেকে চাল আমদানি করতে হবে, এছাড়া আর কমার রাস্তা নাই। তবে ভোক্তারা বলছেন কৃত্রিম সংকটে বাজারে চরম অস্থিরতা। ধান চালের দাম সহনশীল পর্যায়ে রাখতে প্রশাসনের কার্যকর উদ্যোগের দাবি তাদের। এনটিভি নিউজ ডেস্ক। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনে প্রধান কমিশনার ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, আগামীতে অতীতের মতো কোনো
প্রহসনে নির্বাচন হবে না, নির্বাচনী ব্যবস্থাকে শক্ত অবস্থানে দাঁড় করাতে কাজ করছে কমিশন। দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে নির্বাচন সংশ্লিষ্ট নানা প্রতিষ্ঠান ও ব্যক্তিদের সাথে আগামী নির্বাচন নিয়ে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এ সময় তারা 2014, 18 ও 24-এর জাতীয় সংসদ নির্বাচনে নানা অসঙ্গতির পাশাপাশি নির্বাচনী ব্যবস্থা নিয়ে নানা প্রস্তাব তুলে ধরেন। কমিশন প্রধান বলেন, দেশের মানুষ নির্বাচন নিয়ে আগ্রহ আছে, আগামীতে অতীতের মতো কোনো প্রহসনে নির্বাচন হবে না। এই যে অপরাধী যেসব কর্মকাণ্ড হয়েছে, হত্যাকাণ্ড ঘটেছে, মানবতার বিরোধী হত্যাকাণ্ড, এবং একই সাথে আমাদের নির্বাচনের ব্যবস্থাকে নির্বাসনে পাঠিয়েছে, এটার যেন অবসানের জন্য সবাই বদ্ধপরিকর। একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক, যার মাধ্যমে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটা একটা শক্তিভিত দাঁড়ায়। এটা জন আকাঙ্ক্ষা এবং আমাদেরও আকাঙ্ক্ষা, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। পরমাণু বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপে বাংলাদেশ। শেষ হয়েছে দেশের প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র রূপপুরের প্রথম ইউনিটের অবকাঠামো নির্মাণ ও যন্ত্রাংশ স্থাপনের কাজ। নিবিড় পর্যবেক্ষণে যন্ত্রাংশের কার্যকারিতা নিশ্চিতের পর চুল্লিতে পরমাণু জ্বালানি সংযোজনে প্রস্তুত প্রকল্প কর্মীরা। পাবনা থেকে ABM ফজলুর রহমানের পাঠানো রিপোর্ট। দীর্ঘ 1 দশক ধরে অবকাঠামো নির্মাণ শেষে দেশের প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র রূপপুরের প্রথম ইউনিটে এখন অপেক্ষা মহামূল্যবান পরমাণু জ্বালানি ইউরেনিয়াম সংযোজনের। আন্তর্জাতিক নীতি মেনে নিরাপত্তায় সকল শর্ত পূরণ করে চুল্লিতে স্থাপিত হয়েছে পরমাণু বিদ্যুৎ উৎপাদনের সকল সরঞ্জাম। এখন চলছে স্থাপিত সরঞ্জাম ও পুরো স্থাপনাকে নির্ধারিত স্থিতিমাপে আনার কার্যক্রম। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, পরমাণু চুল্লির কার্যক্ষমতা যাচাইয়ের এ ধাপে কুল্যান্ট পাম্প চালু ও পরীক্ষা, পারমাণবিক জ্বালানি ছাড়াই নির্ধারিত প্যারামিটারে চুল্লির বিভিন্ন যন্ত্রাংশের খুঁটিনাটি পরীক্ষা করা হবে। নির্ধারিত নকশা ও পরিমিতি অনুযায়ী যন্ত্রাংশ ঠিকঠাক কাজ করলে বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত প্রস্তুত হবে প্রথম ইউনিট। পুরো প্রক্রিয়াটি শেষ করতে সময় লাগবে অন্তত 1 মাস। ইকুইপমেন্টগুলি যেগুলি বসছে, এগুলি ধাপে ধাপে প্রত্যেকটা ইকুইপমেন্ট এখানে শতভাগ কার্যকর কিনা সেটা পরীক্ষা করে দেখা হচ্ছে। এই কাজটা যখন সমাপ্ত হবে এবং প্রয়োজনীয় বিদ্যুৎ পাওয়া যাবে, সেই বিদ্যুৎ প্রাপ্তির সাপেক্ষে আপনাকে ফুয়েল লোড করতে হবে। তবে প্রথম ইউনিটের চুল্লি পরমাণু জ্বালানি সংযোজনে প্রস্তুত হলেও এখনও প্রস্তুত হয়নি বিদ্যুৎ সঞ্চালন লাইন। এছাড়াও উৎপাদন শুরুর আগে রয়েছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সনদ প্রাপ্তির বাধ্যবাধকতা। আগামী বছর এপ্রিলের মধ্যেই সব প্রক্রিয়া শেষ করতে আশাবাদী বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। আমরা আশা করছি যে মার্চে পিজিসিবির লাইন চলে আসলে এপ্রিলের শেষে বা মের প্রথমে ফিজিক্যাল স্টার্ট আপ করা সম্ভব হবে। প্রকল্প বাস্তবায়নের সফলতায় খুশি রাশিয়াও। এটি উভয় দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির সূচক। আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে নীতিগতভাবে এতে আমাদের লক্ষ্য অর্জিত হয়েছে। অন্তত সাধারণ বাংলাদেশিরা ইতিমধ্যেই প্রকল্পের তাৎপর্য বুঝতে পেরেছে। পরমাণু চুল্লিতে জ্বালানি সংযোজনের পর বাণিজ্যিক উৎপাদনে যেতে সময় লাগবে অন্তত 1 বছর। 3+ জেনারেশনের VVER প্রযুক্তির রূপপুরের প্রতিটি চুল্লি থেকে বিদ্যুৎ মিলবে 1200 মেগাওয়াট করে। NTV নিউজ ডেস্ক। টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠে সংঘর্ষের ঘটনায় সাতপন্থী নেতা মুয়াজ বিন নূরে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন গাজীপুর চিফ মেট্রোপলিটন আদালত। গাজীপুর মেট্রোপলিটন কোর্ট পুলিশ পরিদর্শক মোহাম্মদ আহসানুল্লাহ চৌধুরী জানান, পুলিশের পক্ষ থেকে 7 দিনের রিমান্ড আবেদন করলে আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে ম্যাজিস্ট্রেট কোর্টের অতিরিক্ত চিফ আলমগীর আল মামুন শুনানি শেষে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে এজলাসে আনা হয়। গত শুক্রবারে রাজধানী খিলক্ষেত থেকে মুয়াজ বিন নূরকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। আজ সকালে টঙ্গী পশ্চিম থানায় মুয়াজ বিন নূরকে হস্তান্তর করে। দেশকে যেন কেউ বিভক্ত করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পঞ্চগড়ের বোদায় এক জনসভায় তিনি এই আহ্বান জানিয়ে বলেন, বিএনপি সংস্কার চায় বলেই অনেক আগে 31 দফা রাষ্ট্র সংস্কারের প্রস্তাব দিয়েছে। পঞ্চগড়ের সাজ্জাদুর রহমানকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। পঞ্চগড়ের বোদা উপজেলার সাকুয়া কলেজ মাঠ অভিমুখী বিএনপি নেতাকর্মীদের স্রোত। জনসভায় যোগ দিতে চতুর্মুখী মানুষ।
ভয় ও বাধাহীন মুক্ত পরিবেশে দীর্ঘ 6 বছর পর সাম্য সম্প্রীতি মানবাধিকার আর সবার আগে বাংলাদেশ শিরোনামের এই জনসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গেল 15 বছর ফ্যাসিস্ট বিরোধী সংগ্রামে নেতাকর্মীদের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানান। বলেন, যারা সম্পদ কেড়ে নেয় তারা নেতা হতে পারে না। আমরা বলেছি যে সংস্কারটা আমরা চাই। 2016 সালে আমাদের নেত্রী ভিশন বাংলাদেশ 2030 দিয়েছিলেন। আমাদের নেতা তারেক রহমান সাহেব তিনি 2 বছর আগে 31 দফা দিয়েছেন। সেই 31 দফাটা কি? সংস্কার। লোকে বলে এই সংস্কার কি জিনিস? সাধারণ মানুষ সংস্কার অত বুঝে না। তাই কি বুঝে? মূল কথা আমি যেন ভোটটা দিতে পারি, আমার দেশে যেন শান্তি থাকে। ভারতে বসে শেখ হাসিনা ষড়যন্ত্র করে দেশকে বিপদে ফেলতে চায় উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে সবাইকে তা রুখে দিতে হবে। 71 সালে আমরা ভুলতে পারি না। 71 সালে আমাদের একটা স্বাধীন দেশের জন্ম হয়েছে। আমি আমার নিজেকে চিনতে পেরেছি 71 সালে। আমাদের উপরে যেন কেউ কোনোদিন অন্যায় ভাবে আমাদের দেশের ভেতরে হাত না দেয় তার ব্যবস্থা আমাদেরকে করতে হবে। এখন যেন দেশটিকে বিভক্ত করতে না পারে। আমরা সবাই এক এবং আমাদের মাথায় যেন কেউ কাঁঠাল ভাঙতে না পারে তার জন্য আমরা সদা সতর্ক থাকি। পঞ্চগড় অঞ্চলে বিএনপি নেতাকর্মীদের ঐক্য অটুট রাখার প্রত্যয় জানান স্থানীয় নেতারাও। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। দেশকে যেন কেউ বিভক্ত করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পঞ্চগড়ের বোদায় এক জনসভায় তিনি এই আহ্বান জানিয়ে বলেন, বিএনপি সংস্কার চায় বলেই অনেক আগে 31 দফা রাষ্ট্র সংস্কারের প্রস্তাব দিয়েছে। পঞ্চগড়ের সাজ্জাদুর রহমানকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। পঞ্চগড়ের বোদা উপজেলার সাকুয়া কলেজ মাঠ অভিমুখী বিএনপি নেতাকর্মীদের স্রোত। জনসভায় যোগ দিতে চতুর্মুখী মানুষ। ভয় ও বাধাহীন মুক্ত পরিবেশে দীর্ঘ 6 বছর পর সাম্য সম্প্রীতি মানবাধিকার আর সবার আগে বাংলাদেশ শিরোনামের এই জনসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গেল 15 বছর ফ্যাসিস্ট বিরোধী সংগ্রামে নেতাকর্মীদের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানান। বলেন, যারা সম্পদ কেড়ে নেয় তারা নেতা হতে পারে না। আমরা বলেছি যে সংস্কারটা আমরা চাই। 2016 সালে আমাদের নেত্রী ভিশন বাংলাদেশ 2030 দিয়েছিলেন। আমাদের নেতা তারেক রহমান সাহেব তিনি 2 বছর আগে 31 দফা দিয়েছেন। সেই 31 দফাটা কি? সংস্কার। লোকে বলে এই সংস্কার কি জিনিস? সাধারণ মানুষ সংস্কার অত বুঝে না। তাই কি বুঝে? মূল কথা আমি যেন ভোটটা দিতে পারি, আমার দেশে যেন শান্তি থাকে। ভারতে বসে শেখ হাসিনা ষড়যন্ত্র করে দেশকে বিপদে ফেলতে চায় উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে সবাইকে তা রুখে দিতে হবে। 71 সালে আমরা ভুলতে পারি না। 71 সালে আমাদের একটা স্বাধীন দেশের জন্ম হয়েছে। আমি আমার নিজেকে চিনতে পেরেছি 71 সালে। আমাদের উপরে যেন কেউ কোনোদিন অন্যায় ভাবে আমাদের দেশের ভেতরে হাত না দেয় তার ব্যবস্থা আমাদেরকে করতে হবে। এখন যেন দেশটিকে বিভক্ত করতে না পারে। আমরা সবাই এক এবং আমাদের মাথায় যেন কেউ কাঁঠাল ভাঙতে না পারে তার জন্য আমরা সদা সতর্ক থাকি। পঞ্চগড় অঞ্চলে বিএনপি নেতাকর্মীদের ঐক্য অটুট রাখার প্রত্যয় জানান স্থানীয় নেতারাও। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের $300 মিলিয়ন পাচারের অভিযোগের অনুসন্ধান শুরু হয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান আব্দুল মোমেন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে দুদক কাজ করে যাবে বলেও জানান তিনি। দুদক কার্যালয়ে এসব বলেন দুদক চেয়ারম্যান। আরাফাত ইসলামের রিপোর্ট। গত 11 ডিসেম্বর দুদকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর রোববার প্রথম গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করলেন কমিশনের চেয়ারম্যান ও কমিশনাররা। এ সময় দুর্নীতির ব্যাপকতা উল্লেখ করে দুদক চেয়ারম্যান বলেন, দেশে এই প্রথম গণ অভ্যুত্থানের পর গণরোষের মুখে কোনো প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন। পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা কখনো ঘটেনি যে একই সঙ্গে প্রধানমন্ত্রী এবং বাইতুল মোকাররমের ইমাম পালিয়ে যাবেন। সাবেক প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের $300 মিলিয়ন পাচারের অভিযোগ অনুসন্ধান শুরু হয়েছে বলে জানান তিনি। এটা যেহেতু অনুসন্ধান পর্যায়ে আছে, অনেক ঘটনাই সত্য, আমরা
সুনির্দিষ্টভাবে আমাদের হাতে আরও তথ্য উপাত্ত আসলে পরে আমরা সামনে সরাসরি কথা বলবো। কোনো লুকোচুরি করা হবে না জানিয়ে সময় মতো সবকিছুই সাংবাদিকদের সামনে তুলে ধরা হবে বলেও উল্লেখ করেন তিনি। সবশেষে দুদক চেয়ারম্যান নিজের সম্পদের তথ্য তুলে ধরেন গণমাধ্যম কর্মীদের সামনে। আমি আনুষ্ঠানিকভাবে প্রথমত আমার নিজেরটাই আমাদের দুর্নীতি দমন সংস্কার কমিশন যে সেই কমিশনের হাতে আমি হস্তান্তর করেছি। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। ভাতা বাড়ানোর দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ করা ট্রেইনি চিকিৎসকরা আপাতত অবরোধ প্রত্যাহার করে শাহবাগ ছেড়েছেন। তবে দাবি পূরণ না হলে কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন তারা। বিকেলে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সম্পাদক সার্জিস আলম শাহবাগ মোড়ে এসে ডাক্তারদের সঙ্গে সত্যি অন্যায় হচ্ছে বলে সংহতি প্রকাশ করে আগামী বৃহস্পতিবার পর্যন্ত সরকারকে সময় দিয়ে আন্দোলন স্থগিত করার অনুরোধ করেন। ওই সময়ের মধ্যে দাবি মানা না হলে জাতীয় নাগরিক কমিটি আন্দোলনে অংশ নেবে বলেও জানান তিনি। পরে আন্দোলনকারী ট্রেনি চিকিৎসকরা কর্মবিরতি অব্যাহত রেখে শাহবাগ মোড় থেকে সরে যান। আমাদের সাথে ডাক্তার যে ভাই বোনেরা রয়েছেন তারা আমাদের এই অভ্যুত্থানের সহযোদ্ধা, আমাদেরকে তাদের দিকটি দেখতে হবে। যদি এই বৃহস্পতিবার বিকাল 5টার মধ্যে এটি না হয় তাহলে আমরা কথা দিচ্ছি আমরা তাদের সাথে একসাথে রাজপথে নামবো। প্রতিটা পোস্ট গ্রাজুয়েট ট্রেনি ডক্টর নবম গ্রেডের সমমানের স্যালারি এবং সকল সুযোগ সুবিধা পাবে এবং এইটা জানুয়ারি মাস থেকে কার্যকর হবে। এই কমিটমেন্টের ভিত্তিতে আমরা আমাদের রাজপথের কর্মসূচি উদ্যোগ করছি। আমরা রাজপথে থাকছি না বৃহস্পতিবার পর্যন্ত। এক সপ্তাহের মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল সহ 3 দফা দাবি বাস্তবায়ন না হলে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতারা। বিকেলে এমন হুঁশিয়ারি দিয়ে কাকরাইল মসজিদের সামনের গোল চত্বর এলাকার সড়ক ছাড়েন আন্দোলনকারীরা। এর আগে বিকেল 3:30টার দিকে দাবি আদায়ে সড়ক অবরোধ করলে কাকরাইল মসজিদের সামনের সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছলে প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলামের কাছে 3 দফা দাবি সংবলিত স্মারকলিপি দেন ইনকিলাব মঞ্চের নেতারা। এর আগে পূর্ব ঘোষণা অনুযায়ী জুলাই বিপ্লবে অংশ নেওয়া ছাত্র জনতার নিরাপত্তা নিশ্চিতের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে যাত্রা করে তারা। পরে বাধার মুখে বিকেলে আন্দোলনকারীরা কাকরাইল মসজিদের সামনের গোলচত্বর এলাকার সড়ক অবরোধ করেন। বঙ্গোপসাগর যাতে দ্বন্দ্ব সংঘাতের কেন্দ্রে পরিণত না হয় সেই লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সকালে রাজধানীর BIISS অডিটোরিয়ামে বঙ্গোপসাগরের সঙ্গে পুনঃসংযোগ স্থাপন অভিন্ন স্বার্থের খোঁজ শীর্ষক সেমিনারে তিনি এই মন্তব্য করেন। আন্তর্জাতিকভাবে এই এলাকার ওপর বড় বড় শক্তির নজর পড়েছে বলেও জানান তিনি। অন্যদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, সীমান্তে দুর্নীতির কারণে রোহিঙ্গা অনুপ্রবেশ আটকানো কঠিন। এখনই অনুপ্রবেশের লাগাম টেনে না ধরলে পরিস্থিতি আরও বেশি খারাপ হবার আশঙ্কা তার। বঙ্গোপসাগর অঞ্চল অর্থনীতি ও ভূ-কৌশলগত কারণে ফোকাল পয়েন্টে পরিণত হয়েছে, যার ফলে আঞ্চলিক এবং আন্তর্জাতিকভাবে এই এলাকায় বড় বড় শক্তির নজর পড়েছে। এটা দ্বন্দ্ব সংঘাতের কেন্দ্র না হয়ে যেন সহযোগিতার কেন্দ্রে পরিণত হয়, আমরা সে চেষ্টা করছি। কোটা বা অন্য ক্যাডার থেকে নয়, বরং উপসচিব পদে প্রশাসন ক্যাডার থেকেই শতভাগ পদোন্নতি এবং উপসচিব ও যুগ্ম সচিব পদোন্নতিতে পরীক্ষা না দেবার দাবি জানিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। সচিবালয়ে জনপ্রশাসন সচিবের দপ্তরের সামনে জড়ো হয়ে এসব দাবি জানান তারা। পরে জনপ্রশাসন সচিব জানান, প্রশাসন স্থিতিশীল রেখে সামনে এগিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করবে সংস্কার কমিশন। রিপোর্ট করছেন রোকনউদ্দিন। 17 ডিসেম্বর সাংবাদিকদের সাথে মত বিনিময় করে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান জানিয়েছিলেন, উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের 50% এবং অন্য সব ক্যাডার থেকে 50% কোটা রাখার সুপারিশ করা হবে। সেই সাথে পদোন্নতি পেতে দিতে হবে পরীক্ষাও। বিষয়টি সামনে আসার পর থেকে প্রতিবাদ জানিয়ে আসছেন প্রশাসন ক্যাডারের সদস্যরা। রোববার সকালে জনপ্রশাসন সচিবের দপ্তরের সামনে জড়ো হন প্রশাসন ক্যাডারের শতাধিক কর্মকর্তা। বৈঠক করেন সচিবের সাথেও। আমরা কিন্তু কোনো ক্যাডারকে প্রশাসন ক্যাডারের পক্ষ থেকে আন্ডারমাইন করছি না। যার যার অবস্থান থেকে যার যার ক্যাডার পদের থেকে তারা উপরের দিকে ওঠার যে সুযোগ আছে, তাদের সুযোগটা অবারিত আছে। সেই জায়গা থেকে আমরা কখনোই কারো বিরুদ্ধাচরণ করছি না। আমরা একটা রাষ্ট্রকে
জনপ্রশাসনকে কোনোভাবে যাতে অস্থিতিশীল না করা হয় সেই জন্য আমাদের কর্মকর্তারা এখানে এসেছেন বিনীতভাবে অনুরোধ জানানোর জন্য। জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য সচিব ও জনপ্রশাসন সচিব বলেন, কয়েকটি মৌলিক বিষয়ে ভুল বোঝাবুঝি হয়েছে, যা আলোচনা করে ঠিক করা হবে। সংস্কার কমিশনের প্রতিবেদন এখনো খসড়া পর্যায়ে আছে বলেও জানান তিনি। জনপ্রশাসন সংস্কার কমিশন বলতে যা বোঝায়, একটা আমাদের ওয়ার্কশপ বলেন, সেমিনার বলেন, ক্লোজ ডোর ডিসকাশন বলেন অথবা ওপেন ডিসকাশন বলেন, করে একটা মতামত এই কমিশনকে দেওয়া হবে। এটা আজকে তো আমরা মনে করেন এই সপ্তাহের শুরু, আমরা এই সপ্তাহের মধ্যেই করবো ইনশাল্লাহ। এই সরকারকে কতটুকু স্থিতিশীল রেখে জনস্বার্থে জনগণকে নিয়ে আগানো যায়, এটাই আমার লক্ষ্য। 31 ডিসেম্বর পর্যন্ত যে কেউ জনপ্রশাসন সংস্কার কমিশনের কাছে সুপারিশ দিতে পারবে বলেও জানান সচিব। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। সম্প্রতি কয়েকজন শিক্ষার্থীকে গুপ্ত হত্যা করা হয়েছে দাবি করে তদন্ত কমিটি গঠন করে 7 দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে আবারও ঢাকা অবরোধের ডাক দেওয়া হবে বলে জানানো হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর পক্ষ থেকে। বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে তাদের নিরাপত্তা সহ 4 দফা দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দিয়ে এসব বলেন শিক্ষার্থীরা। উক্ত দাবিগুলি যদি আগামী 48 ঘন্টার মধ্যে পূরণ না হয় কিংবা এর প্রতি আমরা যদি কোনো দৃশ্যমান আচরণ না দেখি আমাদের এই দাবিগুলোর প্রতি, তাহলে আমরা এখান থেকে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব এবং সেই কঠোর পদক্ষেপ আমরা ঢাকা অচলের মতো আরও কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হব। শেখ হাসিনার প্রেস উইংয়ের দায়িত্ব ছিল নেতিবাচক সংবাদ ঠেকানো, এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার এমন আচরণ করে না। সাংবাদিকদের শক্তিশালী সংগঠন তৈরি করতে সরকারের প্রচেষ্টা রয়েছে বলেও জানান তিনি। রাজধানী ঢাকায় আয়োজিত এক সেমিনারে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন, সংবাদ মাধ্যমের দায়িত্বশীলতা আর জবাবদিহিতা নিশ্চিতে কাজ করছে কমিশন। নাজিবুর রহমানের রিপোর্ট। বিগত আওয়ামী লীগ সরকারের স্বৈরশাসনের অধীনে গণমাধ্যমও ছিল অসহায়। চেষ্টা করেও স্বাধীন গণমাধ্যমের কাতারে যেতে পারেনি অনেকে। এমন অবস্থার পরিবর্তন আনতে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত উন্মুক্ত আলোচনায় বসেন জ্যেষ্ঠ সাংবাদিক ও গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্যরা। ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিবও। রাজধানীর সিরডাপ মিলনায়তনে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ গণমাধ্যম প্রসঙ্গ শীর্ষক সেমিনারে স্বাধীন সাংবাদিকতার মূল বাধা ও গণমাধ্যম কর্মীদের বেতন ভাতা নিয়ে সমালোচনা করেন আলোচকরা। 80% সাংবাদিক 10,000 টাকার কম বেতন পায়। চিন্তা করতে পারেন, এমন অনেক সাংবাদিক আছে একটা জেলা পর্যায়ে কাজ করে, তার শুধু বেতন পাই না, যার যে তাকে নিয়োগ দেয়, কার্ড দেয়, সে তাকে বলে যে তুমি কত আমাকে দিবা প্রতি মাসে। সেলফ সেন্সরশিপে আমরা একদম কাবু হয়ে পড়েছি। এখান থেকে আমরা বেরোতে পারছি এবং বেরোতে না পারলে আজকের দিনে এটা কঠিন হবে আমাদের এই যাত্রা। সাংবাদিকদের শক্তিশালী সংগঠন তৈরি করতে সরকারের প্রচেষ্টার কথা জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, গণমাধ্যমে শৃঙ্খলা আনতে প্রয়োজন সাংবাদিকদের ন্যূনতম বেতন কাঠামো এবং সংবাদ মাধ্যমের অবাধ স্বাধীনতা। প্রত্যেকটা সাংবাদিক এটা নিয়ে জোর দেওয়া উচিত যে যে আসবে সংবাদ পড়তে এত টাকার নিচে বেতন দিতে পারবে না, সরি, তাহলে পত্রিকা চালাবেন না, ওয়েবসাইট চালাবেন না, ঘরে বসে থাকে। আমরা নতুন ইউনিয়ন চাই, নতুন দেশ, নতুন বাংলাদেশে নতুন ইউনিয়ন, যারা সাংবাদিকের প্রত্যেকটা রাইটের জন্য তারা আওয়াজ তুলবে। সেমিনারে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন, স্বাধীন সংবাদ পরিবেশনের আইনি বাধা সংশোধন সহ সংবাদ মাধ্যমগুলোকে প্রভাবমুক্ত রাখতে হবে। আমাদের নিজেদের সেলফ রিফ্লেকশন দরকার, আমাদের গত 15 বছরের কন্টেন্ট অ্যানালিসিস করতে হবে, সেটা করা দরকার। আরেকটা বলি, বিভিন্ন সংস্থার হস্তক্ষেপ, এই হস্তক্ষেপ বন্ধ করার সাহস আমাদেরকেই অর্জন করতে হবে। গণমাধ্যম কিভাবে সংস্কার করা হবে তা জানতে বিশিষ্টজন ও সাধারণ মানুষের মতামত নিতে আগামী 1 থেকে 7 জানুয়ারি মাঠ পর্যায়ে জরিপ চালাবে গণমাধ্যম সংস্কার কমিশন। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা।